হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সামনে যে ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হলো ক্লাস 8 চ্যাপ্টার 10 পার্ট 4। এই চ্যাপ্টার 10 পার্ট 4 এর এই চ্যাপ্টারেরই আমি তোমাদের সামনে আলোচনা করব জীব বৈচিত্র্য, পরিবেশ সংকট এবং বিপন্ন প্রাণী সংরক্ষণ। আজকে আমরা তোমাদের সামনে বা আমি তোমাদের সামনে আলোচনা করব মরুদ্যান। দেখো, যেখানে বালি, শুধু বালি আর বালি, বৃষ্টির নামগন্ধ নেই, সেখানে মরুদ্যান মানে গাছপালা, জলাশয়, নানা ধরনের প্রাণী। এও সম্ভব, এ সম্ভব, হ্যাঁ সম্ভব। চারদিকে বালির সমুদ্র মনে হলেও বালির নিচে অনেক গভীরে যে শিলাস্তর রয়েছে, সেখানে রয়েছে জল। মরুভূমিতে যে সামান্য পরিমাণ বৃষ্টি হয় তার বেশিরভাগই কিন্তু বালির গভীরে, হ্যাঁ, শিলাস্তরে জমা হয়। আর এই শিলাস্তর থেকেই যে জলটা আমরা পাই সেখানেই তৈরি হয় মরুদ্যান। তো দেখো, আমরা মরুভূমিতে গাছপালা বিহীন এর মধ্যেও কিন্তু কিছু ছোট ছোট গাছপালা আমরা দেখতে পাচ্ছি, যেখানে মরুদ্যান রয়েছে সেই জায়গাতে কিছু কিছু গাছের সমাবেশ দেখা যাচ্ছে। তাহলে দেখো, আমরা আমরা কিন্তু এই মরুভূমি কোথায় কোথায় যে শিলাস্তরে ফাটল ধরে সেই জল বাইরে বেরিয়ে এসে তৈরি করে জলাশয়, আর সেই জলাশয়কে ঘিরেই গাছপালা জন্মায়। শুরু হয় নানা জীবের সংসার। নিষ্পান নিস্তরঙ্গ বালির সমুদ্রের মাঝে একটুখানি প্রাণীর ছোঁয়া। তবে এই বিশাল মরুভূমির মাঝে মরুদ্যানের সংখ্যা খুবই কম। তাহলে আমরা মরুদ্যান বুঝলাম, মরুদ্যানটা কি সেটা বুঝলাম। এবার দেখো, হচ্ছে যে মরুভূমির গাছপালা বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিচের তালিকাটি পূরণ করি। তাহলে কি পূরণ করব? বলছে গাছপালা বেঁচে থাকার জন্য দরকার, অর্থাৎ গাছপালা দিয়ে বেঁচে থাকার জন্য দরকার কি কি দরকার? জল দরকার। আর কোথা থেকে তা পাবো? মাটির তলা থেকে। তো মরুভূমিতে তো জলই থাকে না, তো মাটির তলা থেকে যে জলটুকু আমরা পাই বা সংগ্রহ করে গাছপালা, সেই গাছপালা সংগ্রহ করে বেঁচে থাকে এবং সেখানে তারা মরুদ্যান তৈরি করে। তো প্রাণীদের বেঁচে থাকার জন্য কি কি দরকার? দেখো, আমরা যারা প্রাণীরা তাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে সেই জল। এই জলটা আমরা পাই মাটির গভীর থেকে, সমুদ্র থেকে, খাল বিল নদী পুকুর থেকে। কিন্তু আমাদের এই পৃথিবী দেখো কেমন বিচিত্র ধরনের, কোথাও জল, হ্যাঁ, ভর্তি, কোথাও জল নেই, কোথাও জলের বিনা সমস্ত প্রাণী জগৎ শেষ হয়ে যাচ্ছে। যেমন মরুভূমি, তা আমাদের দেশেরই গুজরাটের মধ্যেই রয়েছে সেই মরুভূমি। তো মরুভূমিতে গেলে, যারা গেছো মরুভূমির দেশে, তারা কিন্তু গেলেই দেখতে পাবে যে এই মরুভূমিতে কি কি ধরনের পরিস্থিতি মানুষ মোকাবিলা করে। দেখো, মরুভূমিতে শুধু বালি আর বালি, সূর্যের তাপ প্রবাহ, বাতাসে পর্যাপ্ত কার্বন ডাই অক্সাইড, কিন্তু মাটি নেই, ভীষণ জলের অভাব। এইরকম অবস্থাতে বালির বুক চিরে জন্মায় নানা ধরনের গাছ। মরুভূমিতে প্রধানত দু ধরনের গাছপালা চোখে পড়ে। এক ধরনের দেখো, গাছ শুষ্কতার এড়িয়ে চলার জন্য তাড়াতাড়ি বাড়ে, মরে যাওয়ার আগে এই ধরনের গাছে ফুল ফোটে এবং বীজ উৎপন্ন করে। তো দেখে এই ধরনের একটা ধরনের উদ্ভিদ। আবার দেখো, বীজগুলো অনুকূল পরিবেশ না হওয়া পর্যন্ত, না পাওয়া পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকে। আরেক ধরনের গাছ দেখো শুষ্কতেও প্রতিরোধ করতে পারে, এদের কাণ্ড রসালো হয়, অল্প জলে এরা অনেক সময় বেঁচে থাকে, দীর্ঘদিন নিজের শরীরে জল সঞ্চয় করে করে রাখতে পারে। তো এদের মূল কাণ্ড খুব মোটা হয়, বড় হয় এবং পাতার বদলে থাকে কাঁটা। জল যাতে এই বাষ্প আকারে বেরিয়ে না যেতে পারে, তার জন্যই তাদের শরীরে কিন্তু এই কিউটিকল নামক একটা করে আবরণ থাকে, যাতে তাদের শরীরে জলটাকে ধরে রাখে। যদি আমাদের সাধারণ গাছের পাতার মতো হতো, তাহলে কি হতো? তাহলে পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে সব জল কিন্তু বাষ্পায়নের মধ্যে দিয়ে বেরিয়ে যেত। তাহলে মরুভূমিতে যে উদ্ভিদগুলো আছে তাদের কিন্তু এটাই বৈচিত্র্য। তাহলে বালির মধ্যে সামান্য স্যাঁতসেঁতে ভাব থাকলেই তারা তার থেকে প্রয়োজনীয়, মানে জীবনের প্রয়োজনীয় জল সংগ্রহ করতে পারে। তবে বেশ কিছু গাছের মূল বালি ভেদ করে গভীরে চলে যায়, আর জলের খোঁজে মূল অনেক গভীরে যায়, তাই তাদের মূলত বেশ শক্তপোক্ত। অতিরিক্ত জল যাতে বাইরে বেরিয়ে যেতে না পারে, পাতাগুলো, পত্ররন্ধ্রের সংখ্যা কম। একটু বৃষ্টি হলেই আবার কিছু গাছ মাটি ফুঁড়ে ওঠে, তবে বেশি দিন বেঁচে থাকে না। তা দেখো, মরুভূমিতে গাছপালাগুলো কি ধরনের। অল্প দিনের আয়ুতে গাছে ফুল ফোটে এবং ফুল থেকে বীজ হয়। সেই বীজ মাটিতে পড়ে কিন্তু সুপ্ত অবস্থায় থাকতে পারে না। যখন জল পায় তখন তাদের সুপ্ত অবস্থার জাগরণ ঘটার পরেই কিন্তু তারা আবার উদ্ভিদে পরিণত হয়।
তো এই ধরনের বিচিত্র ধরনের গাছের মধ্যে ফণী মনসা গাছ আমরা সবাই দেখেছি, আমরা বাড়িতেও নানা ধরনের ফণী মনসা গাছ লাগাই। তবে মরুভূমির দেশে গেলে আমরা যে কত ধরনের ফণী মনসা গাছ দেখতে পাবো, বা কত ধরনের ক্যাকটাস, যেটাকে বলে ক্যাকটাস। তো এই ধরনের গাছেদের মধ্যে প্রথমেই আসে ক্যাকটাসের নাম, সারা গায়ে কাঁটা ভর্তি, তুমি দেখেই বুঝতে পারছো। এদের মধ্যে কোনটার নাম ওল্ড ম্যান, কোনটা হচ্ছে ইয়ং ম্যান, কোনটা ওল্ড লেডি, ইয়ং লেডি, এই ধরনের বিভিন্ন গাছেদের ফণী মনসা গাছের এই ক্যাকটাসদের নাম থাকে। তো আমরা বাজারে যে ধরনের দেখি, কিছু কিছু দেখি ওল্ড ম্যান, ওল্ড ওম্যান, এই ধরনের গাছও দেখি, যাদের মাথার উপরে চুলের মতন হয় সাদা সাদা। তো সব দেশে মরুভূমিতেই রয়েছে এই প্রিকলিফিয়ার বা সাধারণ ফণী মনসা গাছ। কাঁটা, গায়ে কাঁটা থাকার জন্য এই পশু পাখিরা দেখো এদেরকে খেতে পারে না। তা দেখো আমাদের এখানে যে গাছপালাগুলো দেখি সাধারণত, সেই গাছগুলো পশু পাখিরা খেয়ে নেয়, কিন্তু মরুভূমিতে গাছপালা নিজেদের প্রোটেকশন নিজেদের কাছে, তাই এই গাছে কাঁটা থাকে এবং আত্মরক্ষা করতে তাদেরকে সাহায্যও করে, তো আত্মরক্ষার অস্ত্র হিসাবে তাদের ব্যবহার করে। এবার দেখো আমরা চলে যাব যে এই জোশুয়া গাছ, প্রায় 15 থেকে 40 ফুট লম্বা হয় এই গাছ প্রায় 200 বছর পর্যন্ত বেঁচে থাকে। দেখেই বুঝতে পারছো গাছটা অনেক বড়, তো গাছটা বাড়তে অনেকটা সময় লেগেছে। এই ধরনের গাছ দেখো আমাদের এখানে মনে হচ্ছে একটা দূরের থেকে দেখা গাছের মতো একটা বড় আকৃতিরই গাছ, কিন্তু এই গাছগুলো বড়, কিন্তু 200টা বছর ধরে এই গাছগুলো এরকম বড় আকার ধারণ করেছে। তো এই ধরনের গাছও কিন্তু এখানে দেখা যায়। এছাড়াও দেখো মানুষ এই গাছকে, গাছের ছালকে থালা বাটি হিসাবে ব্যবহার করে। তো থালা বাটি হিসাবে এই গাছকে, গাছের ছালকে ব্যবহার করা যায়। তো সেই সভ্যতার উষালগ্নে আমরা দেখেছি না, যে পশুর চামড়া ছাড়িয়ে সেই চামড়ার মধ্যে জল ব্যবহার করা, জল নিয়ে আসা। তারপরে আসি দেখো সাগুয়ারো গাছ, দৈত্যাকার ক্যাকটাস সাগুয়ারো, প্রায় 50 ফুট উঁচু, প্রায় 200 বছর পর্যন্ত এটা বেঁচে থাকে, পাতার বদলে কাঁটায় ভর্তি। আর এই পত্ররন্ধ্রের সংখ্যাও কম, প্রায় 6 থেকে 8 টন জল শরীরে জমিয়ে রাখতে পারে। তবে জল সংগ্রহ করে বৃষ্টি থেকে সাগুয়ারা সেজে ওঠে রাতে, হলুদ হলুদ ফুলে ভরে ওঠে সারা শরীর, আলো ফোটার সঙ্গে ফুলগুলি চুপসে যায়। অভিযাত্রীরা জল তেষ্টা পেলে এই গাছকেই ব্যবহার করে। মানে এই গাছে এতটা পরিমাণ জল থাকে, 8 টন জল, কম জল নয়, অনেক জলই থাকে। তো এই গাছ থেকে কিন্তু মরুভূমিতে তেষ্টা মেটায়। এই গাছের থেকে বেরিয়ে থাকা কাণ্ড কেটে জল বার করে খায়। এর ফলে ব্যবহার হয়, এর আবার গাছে ফল হয়। এই ফলটা আমরা জ্যাম তৈরি করতে ব্যবহার করি। আবার কাঠের শক্ত দড়ি, বাড়ি তৈরিতেও এই গাছ ব্যবহার করা হয়। তাহলে দেখো একটা মরু অঞ্চলের গাছ কত কিছুই না কাজে লাগে। এইবার চলে আসি, দেখো এখানে একটা তুলসী গাছের টাইপের গাছ, এই মেসকোয়েট গাছ। এই গাছ কিন্তু পাতা আছে, নিজেদের শরীরে এরা জল ধরে রাখতে পারে না। তাহলে বেঁচে থাকে কি করে? তো বালি ভেদ করে মাটির শিলাস্তর পর্যন্ত মূল পাঠিয়ে দেয়। এবার এবার সেখানকার জলস্তর থেকে জল সংগ্রহ করে দিব্যি এরা বেঁচে থাকে। তো কত সুন্দর প্রসেসটা দেখো। তবে এরা এই বালিয়াড়ির কাছে জন্মায়, মরুভূমি মানে বালি খাড়িকে এরা রক্ষা করে। এবার দেখো এইখানে চলে আসবো, যে খাবার হিসাবে ক্যাকটাস। তাহলে খাবার হিসাবে আবার ক্যাকটাস কি ধরনের? দেখো মরুভূমিতে মানুষদের কাছে ক্যাকটাস খুব প্রয়োজনীয় গাছ। ক্যাকটাসের মূলে জমা থাকে খাবার, তাই সেগুলো বেশ বড় এবং মোটা। মরুভূমিতে বালির নিচে লুকিয়ে থাকা মূল বালির শয্যা দেখে বুঝে নেয় যে মরুভূমির মানুষ, তাহলে বালির শয্যা দেখে বুঝে নেবে যে মরুভূমির মানুষগুলো। তবে অনেক ক্যাকটাস মানুষের খাবারের যোগায় না, খাবারেরও যোগান দেয়। সাগুয়ারা গাছের ফল তরমুজের ফলের মতো দেখতে। তাহলে দেখো তরমুজের মতো দেখতে একটা যদি ফল আমরা পাই, তো সেটাকে খেতে তো কেমন লাগবে, যেমনই লাগুক, অর্থাৎ মরুভূমিতে পাওয়া খাদ্য, মানে খাদ্য পাওয়া দুঃসাধ্য ব্যাপার। তো সেখান থেকে যদি আমরা খাদ্যটা পেয়েই যাই, তাহলে তো অবশ্যই একটু খারাপ হলে কোনো অসুবিধা হয় না। তাই মরু অভিযাত্রীরা এই গাছকেই খাদ্য হিসাবে ব্যবহার করে। এবার দেখো মরুভূমিতে উদ্ভিদের সঙ্গে তুলনা করলে দেখা যাবে যেসব প্রাণীদের জীবন আরো দুঃসহ, এরা সরাসরি সূর্যের আলো বিকিরিত তাপ গ্রহণ করে। পাথর ও মাটি থেকে পরিবহন পদ্ধতি বা বাতাস থেকে পরিচালন পদ্ধতির মাধ্যমে এদের দেহে তাপ প্রবেশ করে। এর সঙ্গে যুক্ত হয় জল না পাওয়ার সমস্যা। এর মধ্যে উটের মতো কোনো প্রাণী গঠনগত, শারীরবৃত্তীয় এবং আচরণগত নানা পরিবর্তন ঘটিয়ে
ঘটিয়ে এখানে বহাল তবিতেই বেঁচে থাকে। তাহলে সেই জন্যই তো আমরা মরুভূমিতে একটা জাহাজ বলে যাকে চিনি, যে প্রাণীটি, সেই প্রাণীটি হচ্ছে উট। তাহলে বলো তো উটের কুঁজে কি থাকে? উটের কুঁজের মধ্যে যে উটের যে পিঠের উপরে যে উঁচু মতন যে জায়গাটা দেখা যায়, সেটার মধ্যে জলে ভর্তি থাকে। এই জলটা মরুভূমিতে যাতায়াতকালে উটের কাজে লাগে। অর্থাৎ উটেরা 30 থেকে 35 কেজি জল ওই কুঁজির মধ্যে যে ভর্তি করে রাখে, অর্থাৎ একবারে খেয়ে নেয়। এই জলটা খেয়ে তারা মরুভূমিতে বহাল তবিতেই 1 থেকে 1.5 মাস জল না খেয়ে দিব্যি চলে যাচ্ছে। তাহলে দেখো মরুভূমিতে চলমান উদ্ভিদের যেমন কষ্ট, প্রাণীদেরও কষ্ট। তবে প্রসেস যদি ঠিক থাকে তাহলে মরুভূমিতেও দেখো উট কি সুন্দরভাবে সুস্থ সবলভাবে বেঁচে রয়েছে। আমরা আবার দেখো সমতল অঞ্চলে উটেরা যদি আসে, তাদের কিন্তু নানান সমস্যা হতে পারে। যেমন আমরা মরুভূমিতে গেলে গরম লাগবে, অসুখ-বিসুখ করবে, নানান সমস্যা দেখা দেবে। উটেদেরও কিন্তু এই সমস্যাগুলো এসে যায়। তো মরুভূমিতে যাতায়াতের প্রধান ভরসাই হলো এই উট। এই উটকে কাজে লাগিয়েই দেখো মরুভূমিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে এই মানুষেরাই। তাদের প্রয়োজনীয় জল নিয়ে যাচ্ছে, কিন্তু মরুভূমিতে পার হওয়াটা ভীষণই কঠিন ব্যাপার। তো আমরা সেই তাকলা মাকান মরুভূমি পড়েছি, ছোট মরুভূমি হলে হবে কি, সেই মরুভূমিতে কিন্তু পাস করা অর্থাৎ পেরিয়ে যাওয়াটা ভীষণই কঠিন ব্যাপার। তবে সাহারাটা অত বেশি মারাত্মক না হলেও তবে মারাত্মক। তো দেখো মরুভূমিতে যেদিকে তাকাবে শুধু বালি আর বালি। আমরা সমতল ভূমিতে যদি তাকাই, এদিকে দেখো শুধু গাছপালা আর গাছপালা, আর কিছু জমি ফসল এইগুলো। আর মরুভূমিতে দেখো শুধু বালি আর বালি। সমুদ্র তীরবর্তী গেলে পরে দেখো শুধু জল আর জল। তাহলে দেখো পাহাড়ি অঞ্চলে শুধু পাহাড় আর পাহাড়, বড় পাহাড়। তো দেখো আমাদের এই পৃথিবীটা কত বিচিত্রময়, অর্থাৎ বৈচিত্র্যপূর্ণ। কেমন দেখো, একদিকে মরুভূমি, একদিকে সমুদ্র, একদিকে পাহাড়, একদিকে সমতল অঞ্চল, কোথাও সবুজ, কোথাও জলরাশি, কোথাও জলশূন্য মরুভূমি। তো দেখো মরুভূমিতে যেদিকে থাকবে শুধু বালি আর বালি, আর দিনের বেলায় ভয়াবহ উত্তাপ, রাতের বেলা ঠান্ডা। তো কোথাও যেন প্রাণের চিহ্ন নেই। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মরুভূমির রূপ পাল্টে যায়। বালি ফুঁড়ে বেরিয়ে আসে নানা ধরনের জীবজন্তু। হ্যাঁ, সাধারণত বালির উপরে দাপিয়ে বেড়ায়, ভোর হলেই অদৃশ্য। এরা তবে বেশ কিছু প্রাণী আছে যাদের দিনের বেলাতেও দেখা যায়। যেমন দেখো বেশিরভাগ মরু প্রাণীর আকারে ছোট হয়, বালির নিচে লুকিয়ে থাকে। তারা জলের অভাব পূরণ করতে শিকার করে। তাহলে জলটাই তাদের বেশি প্রয়োজন। জল ছাড়া তাদের শিকারে কোনো দরকারই লাগে না। তা দেখো আমরা চলে আসি এই মরুভূমির জাহাজ। আমরা জাহাজ দেখেছি, আকাশে দেখেছি, হ্যাঁ, উড়োজাহাজ, সমুদ্রে দেখি জলযান, জাহাজ জলে চলে। আর এই জাহাজটি দেখো কত সুন্দর এক জাহাজ। জাহাজের এই যে কুঁজ, এই কুঁজের মধ্যে জল ভর্তি থাকে। এরা একবারে জলটা খেয়ে নেয়, এবং দেখো এদের পায়ের খুরগুলো অনেক চওড়া মোটা, অর্থাৎ বালিতে চলাচলের ক্ষেত্রে এদের কিন্তু খুব সুবিধা হয়। তো উট বেশ বড় প্রাণী, দু ধরনের হয় কুঁজ। এক কুঁজ বিশিষ্ট, আবার দুই কুঁজ বিশিষ্ট। দেখো দুই কুঁজ বিশিষ্ট দেখতে একটা কি বিকট ধরনের, কিন্তু প্রাণীটা দেখতে সামনের দিক থেকে দেখতে বেশ ভালোই লাগে। তাহলে দেখো মরুভূমিতে যাতায়াতের প্রধান ভরসা খুব কষ্ট করে, ভরসা উটই। তা দেখো খুব কষ্ট করতে পারে। হ্যাঁ, উটের কুঁজটা কিন্তু জল সঞ্চয়ের থলি নয়। তাহলে এরা দেখো চর্বি সঞ্চিত থাকে সাধারণত শরীরের একটা অংশ। এই চর্বি থেকে উট শক্তি যোগায়। উট প্রায় 7 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে। উটের হাঁটুর কাছে আর পেটের নিচে মোটা চামড়ার আস্তরণ আছে, যা বালিতে বসতে সাহায্য করে। মরুভূমিতে মাঝে ঝড়ে, অর্থাৎ মাঝে মাঝে মরুঝড় হয়। তো দেখে এখানে ঝড়টা থেকে ওখানকার ঝড় কিন্তু বালি আর বালি। বালিতে চারিদিক অন্ধকার। উটের তার নাকের ফুটো পর্যন্ত বন্ধ করতে হয় এবং খুলতে পারে। চোখের পাতা, স্বচ্ছ পাতার উপরে ভুরু, ছোট মোটা ঝাপের মতো। অর্থাৎ উটের ঠোঁট এবং জিভ শক্ত পেশি দিয়ে তৈরি যাতে কাঁটা ঝোপ খেয়ে বেঁচে থাকতে পারে। উটেরা প্রায় 19 গ্যালনের মতো জল একসঙ্গে পান করতে পারে। এদের দেহে ঘনভবন্তির তুলনায় সংখ্যা তুলনামূলক কম, যাতে শরীর থেকে বেশি জল বেরিয়ে যেতে না পারে। তা দেখো তাই এদের মূত্র ঘন হয়। এদের পা অনেকটা চওড়া, আর পায়ের পাতা বেশ পুরু, আর উপরের তথ্যগুলো নিচে বক্তব্যের যথার্থতা বিচার করো। দেখো উপরে আমরা যা কিছু পড়েছি সেগুলো অবশ্যই থাকে। তো কোন প্রাণী কেবল রাতের বেলায় বের হয়, কোনো প্রাণী আবার সূর্য ভোর হওয়ার সাথে সাথে তারা
বের হয়, আবার কিছু কিছু প্রাণী ভোর হওয়ার সাথে সাথে মাত্র কয়েক ঘন্টার জন্য সক্রিয় থাকে। এবার কোনো কোনো প্রাণী গরমকালে শুষ্ক জায়গা থেকে ও উঁচু ঠান্ডা জায়গায় চলে যায়, আবার শীতকালে চলে আসে। তো এটা বৈচিত্র্যময় রূপ কিন্তু আমরাও লক্ষ্য করি। যখন মেরু অঞ্চল থেকে পাখিরা আমাদের দেশে শীত কাটাতে, আমাদের দেশে শীতটা কম থাকে সেজন্য শীত কাটাতে এরা চলে আসে। এছাড়াও দেখো মরুভূমিতে গিরগিটি এরা খুব একটা লম্বা নয়, এদের একটু চওড়া গোছে। এরা দিনের বেলায় বালির মধ্যে ঢুকে থাকে, সন্ধ্যার দিকে বেরিয়ে আসে খাবারের খোঁজে। যখন বালির ওপরে ছুটে যায় যেন মনে হয় যেন বালির ওপর দিয়ে সাঁতার কাটছে। এদের চওড়া এদের দেখো এদের এই চওড়া লেজে চর্বি সঞ্চয় থাকে, যাতে চোখের পাতার স্বচ্ছ চামড়া দিয়ে ঢাকা পোকামাকড় খেয়েই এরা বেঁচে থাকে। তো দেখো এইরকম বিচিত্র ধরনের প্রাণীদের কিন্তু আমরা মরুভূমিতেই দেখতে পাই। আরও একটা প্রাণীর কথা আমরা সবাই জানি, যে প্রাণীটা এই যে র্যাটেল স্নেক, পৃথিবীতে অর্থাৎ মরুভূমির সবচেয়ে বিষাক্ত সাপ, লেজের কাছে এই ফাঁপা ঝুমুরির মতো আর ঝুমঝুমি বা র্যাটেল দেখা যায়। এরা ভালো সাঁতার কাটতে পারে। যত বয়স হয় তত এদের ঝুমঝুমি লম্বা হয়। এদের শরীরে ঠান্ডা রক্ত থাকে, শরীরে শুকনো আঁশ থাকে। এই সাপের জিভ খুবই সক্রিয়। দুটো ফাঁপা বিষদাঁত রয়েছে। এরা মাংসাশী প্রাণী। রাতের বেলায় এরা বের হয়, শিকারের উপর বিষ ঢেলে দেয় এবং নরম মাংস নরম হয়ে যায় তারপর খায়। তো এদের শত্রু হলো ঈগল পাখি এদেরকে ধরে খেয়ে ফেলে। আবার দেখো একটা প্রাণী মরুভূমির কথা বললেই সেই প্রাণীটির কথা আমাদের মনেই আসে। সেই প্রাণীটি দেখো কি সেই প্রাণীটি হচ্ছে এই জারবিল, ছোট ইঁদুরের মতো প্রাণী। বালির ঘুরে বেরিয়ে বালির ভেতর থেকে বালির ভেতরে থাকে আর রাতের বেলা বের হয়। এরা ক্যাঙ্গারুর মতো লাফাতে পারে। এদের ক্যাঙ্গারু ইঁদুরও বলা হয়ে থাকে। তো এরা মূলত বিভিন্ন ধরনের ফল, বীজ, বাদাম, পতঙ্গ খায়। খাবার থেকেই এদের জলের চাহিদা অনেকটা মেটায়। জলের ঘাটতি পুষিয়ে নিতে এরা ঘন মূত্র ত্যাগ করে। এদের লম্বা লেজ থাকে, সাদা থেকে খয়েরি রং হয়, তবে শত্রুর চোখে ধুলো দেওয়ার জন্য বালির রঙে ধারণ করতে পারে। তেমন ঠিক জাস্ট লাইক গিরগিটির মতো। এদের কান খুব সক্রিয়। এরা সাধারণত ঘাস, বীজ, ছোট শস্য, ফল, ছোট পোকামাকড় খেয়েই এরা বেঁচে থাকে। খাবার থেকে এরা জল পায়, এমনকি বালির নিচে খাবার জমিয়েও রাখে। তো দেখো আমাদের এখানে কাকের মতো এই প্রাণীটি, দেখো কাকের চরিত্রটাও কিন্তু বহন করে। তো মরুভূমিতে এইরকম কিছু প্রাণী দেখা যায় যে যারা অন্য মরুভূমিতে দেখা যায় না। তবে থর মরুভূমির একটি উল্লেখযোগ্য প্রাণী হলো এই কৃষ্ণসার হরিণ। এছাড়া এক ধরনের বুনো গাধা আছে যাদের গায়ের রং বালির রঙের সঙ্গে মিশে যায়। থর মরুভূমির সবচেয়ে বড় পাখি হলো বাস্টার্ড। এরা রয়েছে ভারতের জাতীয় পাখি ময়ূর। আর জাতীয় পাখি ময়ূর রয়েছে রাজস্থানে। এত ময়ূর ভারতে অন্য কোথাও দেখা যায় না। চিল, ঘুঘু, বালি মোরগও রয়েছে এখানে। তো দেখো এই মরুভূমিতে আমরা যে জিনিসগুলো দেখলাম, আমরা বিভিন্ন প্রকারের প্রাণী দেখলাম, উদ্ভিদ দেখলাম। হ্যাঁ, এই ধরনের প্রাণীগুলো সাধারণত মরুভূমিতেই বসবাস করে। তো মরুভূমিতে থাকা বিভিন্ন প্রাণী ও প্রাণীদের আচরণ তোমরা জানলে, এবং এই প্রাণীদের সম্পর্কে আমাদের কিন্তু জানাটাও জরুরি। তা দেখো আমরা এখানে চলে আসব যে এবার দেখবো মরুভূমিতে মানুষ মরুভূমিতে মরুভূমিতে মরুভূমির মতো শুকনো অঞ্চল মানুষ কিভাবে আছে দেখো। মরুভূমিতে কি ধরনের মানুষের বসবাস করে? হ্যাঁ, অবশ্যই এখানে বিভিন্ন ধরনের আদিমকাল থেকে মানুষ মরুভূমিতে বসবাস করছে। দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়ার নামিব মরুভূমিতে বসবাসকারী মানুষের বুশম্যাল বলে। এরা বালির ভেতরে গর্ত করে বেঁচে থাকে, তীর ধনুক নিয়ে প্রাণী শিকার করে। তারপর গর্তের ভেতরে এরা আবার চলে যায় এবং সেই সঙ্গে প্রাণী ঝলসে খায়। কালাহারি মরুভূমিতে এই বসবাসকারী মানুষের সান বুশম্যান বলে। তো দেখো মরুভূমিতে এই প্রাণীরাও বসবাস করে, মানুষও বসবাস করে। এবার দেখো সাহারা আরব মরুভূমির বেদুইন সারা বিশ্বে শরীর লম্বা ঢিলে ঢালা পোশাক পরে। যাযাবরের মতো উটের পিঠে চেপে মরুভূমির এপার ওপর মাইলের পর মাইল ঘুরে বেড়ায়। মাঝে মাঝে কিছুদিন তারা তাঁবু খাটিয়ে বিশ্রাম নেয়, তারপরে আবার যাত্রা শুরু করে। যেমন যাযাবর জীবনটা এরা পালন করে। তো
আমরা এই যে মরুভূমিতে বিচিত্র ধরনের যে আন্তর্জাতিক রূপ আমরা পড়লাম, যেটা আমরা মরুভূমি ছাড়া আর কোথাও এই ধরনের বিচিত্র ধরনের প্রাণী বা উদ্ভিদ দেখতে পাই না। তো এখানে আমাকে একটা ছোট্ট কয়েকটা লাইন পড়ব। ইউনাইটেড নেশনস এর পক্ষ থেকে ২০০৬ সালকে আন্তর্জাতিক মরুভূমি ও আন্তর্জাতিক মরুভূমি ও মরুকরণ বর্ষরূপে ঘোষণা করা হয়েছে। এবার মাটির ক্ষয় ক্রমশ বেড়ে চলায় মাটির জৈব উপাদান ক্রমশ ক ক্ষমতা উৎপাদন ক্ষমতা ক্রমশ কমতে থাকায় মরুভূমির বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। তো আজকে আমাদের বলতে দ্বিধা নেই যে মরুভূমির মতো আরও অনেক মরুভূমি তৈরি হতে চলেছে। আমরা যদি এখনও সচেতন না হই, উদ্ভিদ কর্ষণ যদি বন্ধ না করি, অর্থাৎ কারবারিদের এই চোরা কারবার যদি বন্ধ না করি, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে কিন্তু আমাদের এই দেশের অনেক অংশই মরুভূমির কবলে পড়ে যাবে। আমরাও কিন্তু আর সেই মরুভূমির কবলে পড়ে যাব। তাই আমি বলব যে আমরা সকলে কিন্তু এদিকে একটু সচেতন রাখবো। আর মরুভূমি যাতে বৃদ্ধি না পায় সেটা সম্পর্কে মানুষকে বোঝাবো। বোঝালে পরে সেই মানুষ অবশ্যই বুঝবেন যে কি করলে আমাদের এই মরুভূমিটাকে আর বাড়াতে দেওয়া যাবে না, কি করলে মরুভূমির আয়তন বেড়ে যাবে। তাই আজকের এই ভিডিওটা তোমাদের মরুভূমি নিয়ে, পরের ভিডিওতে এই মরু অঞ্চলের উদ্ভিদ জগৎ, মানে জীব জগতের বিচিত্র ধরনের জীবেরা বসবাস করে, অর্থাৎ এটা চলে আসবো মেরু অঞ্চলে। আমরা মরুভূমির কথা বললাম এবং মেরু অঞ্চলেরটা পরের ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করব। তাহলে আজকে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর কি ধরনের ভিডিও চাও তোমরা সেটাও জানাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড বাই ফ্রেন্ডস।